রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন একটা বোরকা পরা মেয়ে এসে জিজ্ঞাসা করলো। এই ঠিকানাটা কি চিনেন? মেয়েটির গলার আওয়াজটা খুব পরিচিত মনে হলো। আমি তখন মেয়েটিকে বললাম, জি, সামনের গলি দিয়ে গিয়ে ডান পাশের বাড়িটা। জি ধন্যবাদ। না, ধন্যবাদ দিতে হবে না, এটা আমার দায়িত্ব। মেয়েটি আর কিছু না বলে চলে গেল। আমি যাওয়ার আগে মেয়েটির চোখের দিকে তাকালাম। মেয়েটির চোখের দিকে তাকিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। সেই চিরচেনা মায়াবী চোখগুলো, কিন্তু সে এখানে কেন? আর আমাকে দেখে সে একটু অবাক হয়নি, এমনকি আমার সাথে এমনভাবে কথা বলল যেন সে আমাকে চিনে না। আমি ওর পিছু নিলাম। সে যথাযথ ঠিকানা অনুসারে গেল। আমি গেটের বাইরে থেকে ওকে দেখছি। সে কয়েকবার বেল বাজাতেই একটা মেয়ে এসে দরজা খুলে দিল আর তাকে জড়িয়ে ধরে ঘরের ভিতর ঢুকে গেল। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, সে এখানে কেন? আর বাড়িটা এতদিন ফাঁকা ছিল। মনে হয় সে যে বাড়িটাতে ঢুকছে সেটা ভাড়া নিছে, হয়তো তার পরিবার সহ এখানে ভাড়া এসেছে। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, ও আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেল কেমনে? আর আমি যতটুকু জানি, ও খুব বুদ্ধিমতী এবং ওর ব্রেন অনেক শার্প। আমাকে ভুলে যাওয়ার কথা তো না, কিন্তু আমি এসব ভাবছি কেন? আর আমি তো শুধু মেয়েটির চোখ দেখছি, কিন্তু মেয়েটি যখন আমার কাছে আসলো তখন আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। না, আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারবো না। আমি যদি এটা জেনে না যাই যে মেয়েটি কে, তাহলে আমার রাতে ঘুম আসবে না। তাই আমি গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ান চাচাকে জিজ্ঞাসা করলাম, এই যে চাচা, একটা কথা বলবেন? কি কথা বাবা? এই বাসাটা কারা ভাড়া নিছে? আর এখন যে মেয়েটা ঢুকছে সে কে? এই বাড়িটা আশরাফ স্যারের বাড়ি। নামটা শুনে স্তব্ধ হয়ে গেলাম। নামটা খুব পরিচিতি। আমি আবার চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা, পুরো নাম কি আশরাফ উদ্দিন? হুম আর এখন যে মেয়েটা ঢুকলো তার নাম কি নীলা? কিন্তু আপনি জানেন কেমনে? না, এমনি চিনি। আচ্ছা চাচা, আসি। এই বলে আমি চলে আসলাম। আমি হাঁটতে পারছি না, কেন জানি না আজকে শরীরটাকে খুব দুর্বল লাগছে। হঠাৎ মাগরিবের আজানের আওয়াজ শুনতে পেলাম। আমি মসজিদে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়ে সোজা বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে কলিং বেল চাপতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমি আম্মুর সাথে কথা না বলে সোজা নিজের রুমে চলে গেলাম। পরিচয় দিই, আমি নীল, বাবা মার একমাত্র সন্তান। আমি একটা কোম্পানির এমডি। না, বুকের ভিতরটা কেমন জানি করছে। আজকে শুধু নীলার কথা খুব মনে পড়ছে। নীলা আমার এক্স গার্লফ্রেন্ড। আজকে থেকে 2 বছর আগে আমাদের ব্রেকআপ হয়। তখন আমি অনার্স শেষ বর্ষে পড়তাম। তাহলে শুনুন, ওর সাথে আমার প্রথম দেখা হয় কলেজ ক্যাম্পাসে, বটগাছের নিচে। আমি বই পড়ছিলাম, তখনই নীলা এসে বলল, কি এখানে বসতে পারি? এটা আমার বাবার কেনা জায়গা না, আপনি চাইলে বসতে পারেন, না হলে বসবেন না, আপনার ইচ্ছা। আমি নীলা। আসসালামু আলাইকুম, আমি নীল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা তো একই ক্লাসে পড়ি, তাই তুই করে বলতে পারি? অবশ্যই। আজকে থেকে আমরা ফ্রেন্ড। আচ্ছা। এভাবে আমাদের বন্ধুত্ব শুরু হয়। অনেক ভালো দিন কাটছিল আমাদের। হঠাৎ একদিন নীলা আমাকে পার্কে দেখা করতে বলল। আমি দেখা করতে গেলাম। গিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে। ওর কাছে যেতেই বলল, তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা, বল। শোন নীল, আমি তোকে যেদিন প্রথম দেখি সেদিন থেকে তোর প্রেমে পড়ে যাই। আমি মনে করেছিলাম তোর সাথে বন্ধুত্ব করে আমার ভালোবাসাটা তোকে বোঝাবো, কিন্তু তুই কিছু বুঝিস না। তাই বাধ্য হয়ে আমি তোকে প্রপোজ করার সিদ্ধান্ত নিলাম। বিশ্বাস কর, তোকে অনেক ভালোবাসি। তোকে ছাড়া আমি বাঁচবো না। আমি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আগে ওকে পর্দাশীল বানাবো, তারপর ওকে আমার ভালোবাসার কথা বলবো। তাই ওকে বললাম, আমাকে ভালোবাসো, তার প্রমাণ কি? কি প্রমাণ দিতে হবে বল? নিজের প্রাণটা দিতে হবে, তাও দিব। তারপরেও আমাকে ফিরিয়ে দিও না। না, প্রমাণ দিতে হবে না, শুধু আমি যা বলবো তাই 41 দিন পর্যন্ত পালন করতে হবে। রাজি তো? আমি তোমার জন্য সব করতে রাজি। তাহলে শোনো, আজকে থেকে এসব ছেঁড়া কাপড় পরবে না। আসলে ও অনেক ছেঁড়া জামা, মানে নতুন স্টাইলের কিসব জিন্স প্যান্ট শার্ট বের হয়েছে, এগুলো পরে। তাই বললাম, পর্দা করে চলবে। এমনভাবে পর্দা করবে যেন তোমার শরীরের এক চুল পরিমাণ অঙ্গ দেখা না যায়। নিয়মিত নামাজ পড়বে। যদি এসব করতে পারো তাহলে আমি তোমাকে ভালোবাসবো, ইনশাল্লাহ। ওকে, আমি তোমার জন্য সব করব। মনে রাখবে, আজকে থেকে 41 দিন পর 42তম দিনে যেন তোমাকে এই সময়ে এই জায়গায় পাই। আচ্ছা, ঠিক আছে। আর শোনো, এই 41 দিন তুমি আমার সাথে কথা বলবে না। 42তম দিনে আমি নিজেই কথা বলবো তোমার সাথে। কেন? আমি বলছি তাই।
আচ্ছা। এখন বাসায় যাও। না, একটু বসি তোমার সাথে। আচ্ছা বস। আমি আর নীলা বসে আছি। কিছুক্ষণ বসে থেকে আমরা যার যার বাসায় চলে আসলাম। পরের দিন ক্লাসে বসে আছি, তখন একটা বোরকা পরিহিত মেয়ে রুমে আসলো আর আমার পাশের সিটে বসলো। আমি মেয়েটির চোখ দেখে বুঝলাম এটা নীলা, কারণ ওর মায়াবী চোখগুলো দেখেই ওর প্রেমে পড়েছিলাম। আমি তারপর না চেনার ভান করে বসে রইলাম। তখনই নীলা বলে উঠল, আমাকে চিনতে পারোনি? জি না, আপনি কে? আমি নীলা। ও, তোমাকে কালকে কি বলেছিলাম 41 দিন পর্যন্ত আমাদের কথা হবে না, তাহলে তুমি কথা বলছো কেন? সরি, মাফ করে দাও, আর ভুল হবে না। মনে থাকে যেন। এভাবেই দিনগুলো কাটছিল। প্রায় 30 দিন চলে গেল। এখন নীলার মধ্যে অনেক পরিবর্তন দেখলাম। এখন সে বোরকা করে চলে, নামাজ পড়ে। যাক, আমি অনেক খুশি হলাম। নীলা আমার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু আমি সেই সুযোগ দিইনি, কারণ ধৈর্যের ফল মধুর চেয়ে মিষ্টি। যাক, অবশেষে আজকে 41 দিন পূরণ হলো। আমি এখন নীলার জন্য পার্কে বসে আছি। কিছুক্ষণ পর নীলা আসলো। বোরকাতে ওকে অনেক সুন্দর লাগছে। ও আমার কাছে আসতেই আমি আমার সাথে আনা গোলাপটা ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, আমিও তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম তখনই তোমার প্রেমে পড়ে যাই। তোমার ওই মায়াবী চোখের প্রেমে পড়ে যাই। জানো, প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে শুধু তোমাকেই চাইতাম, কিন্তু তোমার চলাফেরা আমার খুব খারাপ লাগতো। তাই তোমাকে 41 দিনের এই শর্ত দেই। কেন জানো? ইসলামী শরীয়তে আছে 41 দিন যদি কোনো ব্যক্তি কোনো কাজ নিয়মিত করে, তাহলে সে ওই কাজটি কোনোদিন ছাড়তে পারে না। তাই তোমাকে এই শর্ত দেই, বিশ্বাস করো। এখন তোমাকে দেখে মনে হচ্ছে আমি আমার উদ্দেশ্যে সফল হতে পেরেছি। সত্যি তুমি আমাকে ভালোবাসো? নিজের থেকেও বেশি। কথাটি বলার সাথে সাথে নীলা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখন আমি ওকে বললাম, এই পাগলি, কাঁদছো কেন? আজকে আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা পেয়ে গেছি। সেটা কি? তুমি। তাই? আচ্ছা চলো ওইখানে বসি। চলো। আমি আর নীলা গিয়ে বসলাম। নীলা আমার কাঁধের উপর মাথা রেখে বলল, নীল, বিয়ের আগে প্রেম ভালোবাসা এসব জায়েজ না, তাই চলো আমরা বিয়ে করে ফেলি। শোনো নীলা, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। এছাড়া এখন আমি পড়ালেখা করছি। এখন কেমনে বিয়ে করব? তার উপর বেকার। এছাড়া পরিবারকে না জানিয়ে বিয়ে করলে সবাই কষ্ট পাবে। কিন্তু কোনো কিন্তু না। আর শোনো, আমাদের রিলেশন সম্পর্কে কাউকে বলবে না। আর আমরা সপ্তাহে 2 দিন দেখা করব। আর আমাকে কয়েকটা বছর সময় দিতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। আমার জন্য ততদিন অপেক্ষা করতে পারবে? মরণ পর্যন্ত অপেক্ষা করব। হয়েছে, মরণ পর্যন্ত বলিনি, শুধু কয়েকটা বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা। আর শোনো, কলেজে কোনো সাথে অপ্রয়োজনীয় কথা বলবে না, এমনকি আমার সাথেও না। কেন? আমার এসব পছন্দ না, তাই। ঠিক আছে, তবে আমারও শর্ত আছে। কি? তুমি কোনো মেয়ের সাথে কথা বলবে না, এমনকি তাকাবেও না। এই, তুমি জানো না আমি মেয়েদের সাথে কথা বলি না? জানি, তারপরেও বিশ্বাস নেই তোমার উপর। কেন? তুমি যদি আমাকে রেখে অন্য কারোর সাথে প্রেম করো, তখন আমি কি করব? দেখ পাগলি, আমি যদি অন্য মেয়েকে ভালোবাসতাম তাহলে তোমাকে কেন নিজের মতো করে গড়ে তুলতাম বলো? তাও ঠিক, তবু মনে রাখবে কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবে না, না হলে তোমার খবর করে ছাড়বো। পাগলি একটা। চলো, এখন অনেক দেরি হয়ে গেছে, তোমার বাসায় আবার টেনশন করবে। আচ্ছা চলো। এভাবে আমাদের দিনগুলো কাটছিল। দেখতে দেখতে 2টা বছর কেটে গেল। খুনসুটি, রাগ, অভিমানের মাধ্যমে আমাদের দিনগুলি কেটে গেল। আমি বাসায় আব্বু আম্মুকে আমাদের ব্যাপারে বলি। ওনারা বলেন আমার পড়ালেখা শেষ হয়ে গেলে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে যাবে নীলার বাসায়। কিন্তু কথায় আছে, সবার কপালে সুখ বেশি দিন টিকে না। আমার কপালও টিকলো না। একদিন নীলার আব্বু আমাকে ডেকে বলল, বাবা, আমার একটা কথা রাখবে? জি আঙ্কেল, বলেন। তুমি আমার মেয়ের জীবন থেকে চলে যাও প্লিজ। আমি একজন বাবা হয়ে তোমার কাছে হাত জোড় করে বলছি। সি আঙ্কেল, কি করছেন কি? আপনি যখন চান তাহলে আমি নীলার জীবন থেকে সরে যাব, আপনি চিন্তা করবেন না। নীলা কিছুদিন পর কল করে বলল, নীল, আমার আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলছে, প্লিজ তুমি কিছু একটা করো, আমাকে নিয়ে পালিয়ে যাও। প্লিজ নীলা, একটু বোঝার চেষ্টা করো। তোমাকে নিয়ে পালিয়ে গিয়ে আমি কি খাওয়াবো তোমাকে? আমি যে এখনো বেকার। চিন্তা করো না, তুমি যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো, তুমি যা খাওয়াবে তা খাবো। কিন্তু নীলা, তোমার মা বাবার কথাটা একটু ভাবো।
ওনারা তোমাকে লালন পালন করে এত বড় করেছে, তুমি যদি ওনাদের কষ্ট দাও তাহলে ওনারা মরে যাবে। প্লিজ ওনাদের কথা ভেবে আমাদের সম্পর্কটা এখানে শেষ করে দাও। ভুলে যাও আমাকে একটা দুঃস্বপ্ন ভেবে, আর তোমার বাবা মার পছন্দের ছেলেকে বিয়ে করে নাও প্লিজ। প্লিজ এমনভাবে বলো না, আমি বাঁচবো না তোমাকে ছাড়া। প্লিজ নীলা, বোঝার চেষ্টা করো, এটা বাস্তব না, আর বাস্তবতা মেনে নাও। ভুলে যাও আমাকে, ভালো থেকো, আর আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। বাই। এই বলে ফোন কেটে দিলাম। আমি চাইলে ওকে নিয়ে পালিয়ে যেতে পারতাম, কিন্তু ওর মা বাবাকে কষ্ট দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই আমি মনে পাথর রেখে ওকে মিথ্যা বলে সরে গেলাম ওর জীবন থেকে। মোবাইল থেকে সিমটা বের করে ফেলে দিলাম। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো পালবে গড়িয়ে পড়ছে। জানি পাগলিটাও অনেক কান্না করছে, কিন্তু ওর সুখের জন্য যে সব কিছু করতে পারি। বাসায় গিয়ে আম্মুকে সব খুলে বললাম। আম্মু বলল, বাবা তুই ওকে ছাড়া থাকবি কেমনে? জানি না আম্মু, তবে আমি এখানে থাকবো না, নানুর বাসায় চলে যাব। এখন থেকে ওখানে লেখাপড়া করব। এরপর আমি নিজ শহর ছেড়ে অন্য শহরে, মানে নানুর বাড়িতে চলে আসি। কিন্তু নীলাকে এখনও ভুলতে পারেনি। এরপর কয়েক বছর কেটে গেল। কথাগুলো ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। হঠাৎ করে আম্মু এসে আমাকে খেতে ডাকে। আমি কান্না থামিয়ে ফ্রেশ হয়ে নিচে খেতে গেলাম। আমি না খেয়ে বসে আছি দেখে আম্মু বলল, বাবা কি হয়েছে তোর, খাচ্ছিস না কেন? আমি কিছু না বলে জায়গা থেকে উঠে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরে বললাম, আব্বু আজকে আমি ওকে দেখছি। কাকে? নীলাকে। কি বলিস বাবা? আম্মু। কিন্তু ওর তো বিয়ে হয়ে যাওয়ার কথা। জানি আব্বু, কিন্তু কষ্টের ব্যাপারটা কি জানো? ও আমাকে দেখেও চিনতে পারলো না। বাবা এসব কথা আর ভাবিস না, হয়তো সে তোকে ভুলে গেছে। তুই কেন এখনো ওকে নিয়ে পড়ে আছিস? কি করব বলো, ওকে যে নিজের থেকেও বেশি ভালোবাসতাম, ভুলবো কেমন করে? বাবা এসব ভুলে গিয়ে নতুন করে সব শুরু কর, বিয়ে করে নে এবার। না আব্বু, আমি এসব করতে পারবো না। আমি এই বলে খাবার না খেয়ে ছাদে চলে আসলাম। আম্মু আব্বু আমাকে খাওয়ার জন্য অনেক ডেকেছিল, কিন্তু আমি না শোনা ভান করে চলে আসি। আজকে আকাশটা অনেক সুন্দর, হাজার হাজার তারার মাঝে একটা সুন্দর চাঁদ। আমি আর নীলা দুজনের ইচ্ছা ছিল এইরকম একটা দিনে দুজন ছাদে বসে চাঁদ বিলাস করব, কিন্তু তা আর হলো না। খুব মনে পড়ছে তার কথা, জানি না কেন। তবে এখন মাঝে মাঝে সিগারেট খাওয়া একটা শখ হয়ে গেছে আমার। পকেটে কয়েকটা সিগারেট ছিল, আসার সময় কিনছিলাম। একটা সিগারেট ধরে টানতে লাগলাম। হঠাৎ কারো হাতের স্পর্শ পেলাম। পেছনে তাকিয়ে দেখি আব্বু। আমি তাড়াতাড়ি সিগারেট নিভিয়ে আব্বুকে বললাম, আব্বু তুমি এখানে কেন? এমনি হাঁটতে আসলাম। তুই না খেয়ে চলে এসেছিস কেন? না আব্বু, এমনি খেতে ইচ্ছে করছিল না। বাবা ওর কথা ভেবে কি লাভ বল? আমরা আর তোর এই কষ্ট সহ্য করতে পারছি না। কেন আব্বু? তুই ওকে ভুলে নতুন করে জীবন শুরু কর, বিয়ে করে বউ সংসার কর। না আব্বু, আমি নীলার জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না। তা বাদ দে ওইসব। অফিস কেমন চলছে? জি আব্বু, ভালো। আচ্ছা আমি আসি, বেশি রাত জাগিস না, শরীর খারাপ হবে। আচ্ছা আব্বু। আব্বু চলে যাচ্ছিল, যাওয়ার আগে কি মনে করে পেছনে তাকিয়ে বলল, বাবা সিগারেট একটু কম খাবি, না হলে শরীরের ক্ষতি হয়ে যাবে। আচ্ছা আব্বু। আমি আমার আব্বু আম্মুর সাথে অনেক ফ্রি। আব্বু জানে আমি মাঝে মাঝে সিগারেট খাই, তবে কিছু বলে না। আমি আবার আরেকটা সিগারেট ধরিয়ে টানতে থাকি আর আকাশের দিকে তাকিয়ে থাকি। জানি না কেন আমার নীলাকে দেখে এমন মনে হচ্ছে। তাই সিদ্ধান্ত নিলাম কালকে ওই মেয়েটা, মানে যে নীলাকে বাসায় জড়িয়ে ধরেছিল, তার থেকে জেনে নিব কি হয়েছে। আমি সিগারেটটা শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মু অফিসে যাওয়ার জন্য ডাকতে আসলো, কিন্তু আমি যাব না বললাম। আরও কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে অফিসের বস থেকে ছুটি নিলাম কয়েকদিনের। আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে নীলাদের বাসা ভাড়ার সামনে গেলাম। গিয়ে দারোয়ান চাচাকে বললাম, চাচা নীলা এখানে কি করে? উনি বললেন, জানি না। আচ্ছা ওনার বোন কোন কলেজে ভর্তি হয়েছে জানেন? আপনার এত কিছু কেন দরকার? প্লিজ চাচা বলুন। তারপর উনি নীলার বোনের কলেজের নাম বললেন। আমি এখন কলেজের সামনে দাঁড়িয়ে আছি। কলেজ ছুটি হতে আরও কিছু সময় আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম নীলার বোন কলেজ থেকে বের হচ্ছিল। আমাকে দেখে দ্রুত হাঁটা দিল। আমি ওকে পেছন থেকে ডাক দিলাম, এই যে আপু একটু দাঁড়ান। নীলার বোন দাঁড়ালো না, সোজা চলে গেল। এভাবে আরও 2 দিন ডাকলাম, কিন্তু সে দাঁড়ালো না। পরের দিন বাধ্য হয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। তখন নীলার বোন বলল, আপনি প্রতিদিন
আমায় পিছু নিচ্ছেন কেন? নীলা কেমন আছে? যেমনটা আপনি রেখেছেন। আমি কিভাবে রেখেছি? ওর তো বিয়ে হয়ে গেছে। যে না, বিয়ে হয়নি, তবে আপনার মতো ছোট লোক আমি আর দেখিনি। কিছু টাকার বিনিময়ে আপনি আমার বোনটার পুরো জীবনটা নষ্ট করে দিলেন। কি ক্ষতি করেছিল আপনার, যার জন্য ওকে এত কষ্ট দিয়েছেন? কি হয়েছে নীলার? প্লিজ খুলে বলেন। আমি আপনাকে বলতে বাধ্য নয়। এই বলে চলে গেল। নীলার বোন সাদিয়া কি বলল তা আমি বুঝতে পারছি না। আমি নীলাকে কি কষ্ট দিয়েছি, আর টাকার বিনিময়ে আমি কেন ওর জীবনটা আমি নষ্ট করে দিব? এসব ভাবতে ভাবতে আমি বাসায় আসলাম। নিজের রুমে গিয়ে কান্না করতে লাগলাম, আর মনে মনে ভাবতে লাগলাম কি ক্ষতি করেছি আমি? কেন নীলার বোন আমাকে এসব কথা বলল? না, আমি কিছু বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নাই। রাতে আম্মুর ডাকে ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম খেতে, কিন্তু খাওয়ার ইচ্ছা নাই। তাই অল্প করে খেয়ে চলে আসলাম রুমে। রুমে এসে নীলার ছবিটা বুকে নিয়ে কান্না করতে লাগলাম। কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙে। আমি ফ্রেশ হয়ে অফিসে চলে যাই কিছু না খেয়ে, কারণ আজকে ইন্টারভিউ আছে। কিছু কর্মচারী লাগবে অফিসের জন্য। ইন্টারভিউ নেওয়া শুরু করলাম। এখন শুধু একজন বাকি, তো শেষ ব্যক্তিটা ইন্টারভিউ দিতে আসলো। আমি ব্যক্তিটাকে দেখে অবাক হয়ে গেলাম। নীলা এসেছে ইন্টারভিউ দিতে। আমি ওকে দেখে অবাক হয়ে গেলাম, কিন্তু সে আমাকে দেখে খুব নর্মালভাবে দাঁড়িয়ে আছে। আমার সঙ্গীকার নীলাকে বসতে বলল, আর নীলার থেকে ইন্টারভিউ নিতে শুরু করলো। ওনাদের ইন্টারভিউ শেষ হওয়ার পর আমাকে বললেন, মিস্টার নীল, আপনি কিছু জিজ্ঞাসা করবেন? আমি এতক্ষণ ঘোরের মধ্যে ছিলাম, ওনাদের কথায় বাস্তবে ফিরলাম। আমি বললাম, জি জি, তো আপনার নাম কি? নীলা। আগে কোনো কোম্পানিতে জব করেছেন? না স্যার। তারপর আমি ওকে কিছু প্রশ্ন করে বাইরে ওয়েট করতে বললাম। তারপর আমি আর আমার সঙ্গীকার 5 জনকে সিলেক্ট করলাম জবের জন্য। তার মধ্যে নীলাও আছে, কিন্তু ওদের শর্ত দেওয়া হলো যে 5 বছরের আগে আমাদের কোম্পানি ছেড়ে যেতে পারবে না। তবে আমি একটা বিষয় বুঝতে পারছি না, নীলা আমাকে চিনো না চেনা ভান করছে কেন? যাক, আমরা তাদেরকে কাল থেকে অফিসে জয়েন করার জন্য বললাম। অফিসে কিছু কাজ শেষ করে আমি বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য নীলার বোনের সাথে কথা বলা। তাই আমি সাদিয়ার কলেজের সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর সাদিয়া বেরিয়ে আসলো। ওকে দেখে আমি ওর কাছে ছুটে গেলাম। আমাকে দেখে সাদিয়া বলল, আপনার সমস্যা কি? আমাকে এত ডিস্টার্ব করছেন কেন? প্লিজ নীলার কি হয়েছে বলো। একবার বলছি না, আমি আপনাকে বলতে বাধ্য নই। এই বলে সাদিয়া হাঁটা শুরু করলো। আমি এবার বাধ্য হয়ে ওর হাতটা ধরলাম আর বললাম, প্লিজ বোন বলো নীলার কি হয়েছে। তখনই কোথা থেকে নীলা এসে আমাকে থাপ্পড় মেরে বলল, এই আপনার সাহস কি করে হয় আমার বোনের হাত ধরার? ছেড়ে দিন, যত সব ছোট লোক। আপনাকে যদি আরেকবার আমার বোনের আশেপাশে দেখি তাহলে পুলিশকে জানাতে বাধ্য হব। আমি নিশ্চুপ হয়ে নীলার দিকে তাকিয়ে আছি। তারপর নীলা আবার বলতে শুরু করলো, আপনাদের মতো বাজে ছেলেরা শুধু মেয়েদের জীবনে খেলতে পারে, আর কিছুই পারে না। চল সাদিয়া, এই ছেলেটা যদি তোকে আর ডিস্টার্ব করে তাহলে আমাকে বলবি, আমি ওকে জেলের ভাত খাওয়াবো। এই নীলা, তুমি এভাবে কেন বলতেছো? আমি কি ক্ষতি করেছি তোমার? কি ক্ষতি করিসনি বল? তোর মতো খারাপ ছেলেকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম, তার প্রতিদানে পেলাম কষ্ট। আর কোনোদিন আমার সামনে আসবি না, যা দূর হ। এই বলে নীলা আর তার বোন চলে গেল। আমি এখনো দাঁড়িয়ে আছি সেখানে আর ভাবছি, আমি কখন ওকে কষ্ট দিলাম? ওর সুখের জন্য নিজের ভালোবাসাকে কবর দিলাম, যার জন্য নিজের জীবনে উৎসর্গ করে দিতে রাজি ছিলাম, সেই কিনা আজকে আমাকে খারাপ বাজে কথা বলে চলে গেল। কি এমন ভুল করেছি আমি, যার জন্য নীলা এতটা অপমান করেছে? কেন জানি না আজকে চোখের পানিগুলোকে ধরে রাখতে পারছি না। রাস্তায় হাঁটছি আর 2 চোখের পানিগুলোকে মোছার বৃথা চেষ্টা করছি। দূরের আকাশেরও আজকে আমার মতো মন খারাপ। তাই তো সে কাঁদতে শুরু করলো। ভাই, বৃষ্টি পড়ার কথা বলছি। বৃষ্টি পড়ছে। আমি বৃষ্টিতে ভিজে বাসায় আসলাম। এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। শরীরটা কাঁপুনি দিচ্ছে, মনে হয় জ্বর আসবে। তাই কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম থেকে উঠলাম তখন নিজেকে হাসপাতালে বেডে আবিষ্কার করলাম। পাশে আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। আম্মুকে বললাম, আম্মু আমি এখানে কেন? বাবা, আজকে 1 সপ্তাহ হলো তুই এখানে। কি বলো? আমার কি হয়েছিল? বাবা, ওই দিন রাতে তুই না খেয়ে ঘুমাতে চলে গেলি। আমি যখন তোকে ডাকতে গেলাম তখন তুই কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলি। আমি তোকে ডাকার জন্য তোর কাছে গিয়ে দেখলাম তুই কাঁপছিস আর তোর অনেক জ্বর আসলো এবং তুই অজ্ঞান ছিলি। আমি আর তোর বাবা তখন তোকে নিয়ে হাসপাতালে আসলাম। আজকে 7 দিন পর
তোর জ্ঞান ফিরল। এখন কেমন লাগছে? ভালো আম্মু। বাসায় কখন যাব? বিকালের দিকে চলে যেতে পারবো, ডাক্তার বলেছে। এরপর বিকালের দিকে বাসায় চলে আসলাম। এসে রুমে গেলাম আর নীলার কথা ভাবতে লাগলাম। নীলা কেন আমার সাথে এমন করলো? আমি কি ভুল করেছিলাম যার জন্য সে আমাকে এত খারাপ বলল? দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম। আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আমি নিচে গিয়ে অল্প খাবার খেয়ে রুমে না গিয়ে ছাদে গেলাম। আজকে খুব কষ্ট হচ্ছে। জানি না নীলা কেন এমন করলো। আবার কান্না শুরু করে দিলাম। হঠাৎ মোবাইলে কল আসে। কলটা আমার অফিসের বস করেছে। কল ধরতেই বস বলল, কি নীল সাহেব, এখন কেমন আছেন? ভালো স্যার। কালকে থেকে অফিসে আসবেন নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে অফিসে দেখা হচ্ছে। আর কালকে জরুরি একটা মিটিং আছে। জি স্যার, আমি ঠিকমতো চলে আসবো। হুম। স্যার কল কেটে দিল। আমি মোবাইলের গ্যালারি থেকে নীলার ছবিটা বের করে দেখতে লাগলাম। আমার কাছে এই একটা ছবি আছে ওর, নীল শাড়ি পরা। তাকে অনেক সুন্দর লাগছে ছবিটায়। আমি অপলকে তাকিয়ে আছি ছবিটার দিকে আর কান্না করছি। আমি আর কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে রেডি হয়ে অফিসে চলে আসলাম। অফিসে গিয়ে যেই কেবিনে ঢুকতে যাব তখনই দেখি নীলার কেবিন আমার কেবিনের সামনে। আমি ওর দিকে একবার তাকিয়ে আবার কেবিনে চলে আসলাম। নীলা আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে দেখেও না দেখার ভান করে চলে আসি। কেন তাকাবো? যার কাছে আমি খারাপ তার দিকে তাকাবো কেন? আমি মিটিংটা শেষ করে লাঞ্চ করতে গেলাম। আমার সাথে আমার কলিগ আনিকাও ছিল। আমি আর আনিকা গিয়ে নীলার কেবিনের সামনে গেলাম। নীলা আমাদের দেখে রাগে ফুঁসছিল। আমি তাকে না দেখার ভান করে লাঞ্চ করে আবার কাজে চলে গেলাম। কাজ শেষে যে অফিস থেকে বের হতে যাব তখন নীলা বলল, নীল, তোমার সাথে কিছু কথা ছিল। আমার মতো বাজে ছেলের সাথে আপনার কিসের কথা? প্লিজ নীল, এইভাবে বলো না। আমি সব সত্যি জেনে গেছি। আব্বু আমাকে সব বলেছে। যাক, তাহলে ভালো। আর কিছু বলার আছে? এইভাবে কেন বলছো? সরি, আমার সময় নেই। যা বলা তাড়াতাড়ি বলুন। আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। সরি, যার কাছে আমার কোনো মূল্য নেই তার কথা শুনতে বাধ্য নয়। আর মনে রাখবেন, আমি আপনার ভালোর জন্য ওই দিন এমনটা করেছিলাম। আপনার জায়গাটা এখনও কাউকে দিতে পারিনি, তবে আপনাকে তো যতটা ভালোবাসতাম এখনও তার থেকে বেশি ঘৃণা করি। সরেন সামনে থেকে। নীলাকে আর কথা বলার সুযোগ না দিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে রুমে গিয়ে অনেক কান্না করলাম। আমি ইচ্ছে করেও ওর সাথে এমন ব্যবহার করেছি। আসলে ওই দিন হাসপাতাল থেকে আসার সময় আমি ডাক্তার আর মায়ের কথা শুনতে পেলাম আমার 2টা কিডনি নাকি নষ্ট হয়ে গেছে। 1 মাসের ভেতরে যদি কিডনি না পাই তাহলে আমি মারা যাব। আমি জানি খুব সহজে কিডনি পাওয়া যাবে না, তাই আমাকে মরতে হবে। তাই আমি চাই না আমার এই অভিশপ্ত জীবনের সাথে নীলাকে জড়াতে চাই না। তাই ওর সাথে ওই রকম আচরণ করেছি। নীলা যখন বলেছিল সে আমাকে ভালোবাসে তখন আমার খুব ইচ্ছে হয়েছিল ওকে জড়িয়ে ধরে বলতে, নীলা, আমি তোমাকে অনেক ভালোবাসি, ঠিক আগের মতো। কিন্তু আমি পারিনি। নিজের ভালোবাসাটাকে বুকে চাপা দিয়ে ওকে অনেক কথা শুনিয়ে দিলাম। ইচ্ছে করছে নিজেকে মেরে ফেলতে। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। সকালে আজানের শব্দে ঘুম ভাঙলো। আমি উঠে ফ্রেশ হয়ে নামাজে গেলাম। নামাজ শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে অফিসে গেলাম। যে অফিসের গেট দিয়ে ঢুকতে যাব তখনই দেখলাম নীলা দাঁড়িয়ে আছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মনে হয় অনেক কান্না করেছে রাতে। বুকের ভেতরটা কেমন জানি করে উঠল। ইচ্ছে হচ্ছিল ওকে গিয়ে জড়িয়ে ধরি, কিন্তু কোথায় যেন একটা বাধা দিচ্ছে। আমি মনটাকে শক্ত করে ওকে দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগলাম। তখন নীলা হাত ধরে ফেললো। এই নীল, এমন করছে কেন? বলছি তো আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও আমায়। সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আপনাকে কয়বার বলতে হবে? আমার পিছনে কেন লেগে আছেন? সত্যি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমি ঘৃণা করি। এবার সরেন সামনে থেকে, আমার অনেক কাজ আছে। এই বলে চলে আসলাম। এসে কাজে লেগে গেলাম। আমার এই সমস্যার কথা আমার কলিগ রিয়াদ ভাই জানেন। এভাবে 2 সপ্তাহ কেটে গেল। এমন একটা দিন বাকি ছিল না নীলা আমাকে এসে তার ভালোবাসার কথা বলেনি, কিন্তু প্রতিবারে আমি তাকে ফিরিয়ে দিয়েছি। একদিন আমি অফিসে কাজ করছিলাম। হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে পড়ি। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি। আমার পাশে মা বাবা বসে আছেন, তারা কান্না করছে। দরজার দিকে তাকিয়ে দেখি নীলা রুমে ঢুকছে। তার চোখের নিচে কালি দাগ পড়ে গেছে। হয়তো সে অনেক কান্না করেছে। হয়তো সে জানে আমি আর মাত্র কয়েকদিন মেহমান এই পৃথিবীতে, তাই কান্না করছে। জানি মেয়েটা আমাকে অনেক অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। কিন্তু আমি আজ নিষ্ঠুর। ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম,
দুজনের একটা সুন্দর সংসার গড়ে তোলার কথা ছিল, কিন্তু আমি পারিনি। কেন জানি না আজকে খুব কান্না করতে ইচ্ছে করতেছে। আম্মু আব্বু আমাকে জাগতে দেখে বলল, বাবা এখন কেমন আছিস? ভালো আম্মু। জানিস বাবা, তোকে সত্যিটা বলতে সাহস পাইনি, আজকে বলতেছি। তোর না। থাক আম্মু, বলতে হবে না, আমি জানি আমার 2টা কিডনি নষ্ট। বাবা জানি না কি এমন পাপ করেছি যার জন্য আজকে তোকে হারাতে হচ্ছে। আম্মু এমনভাবে বলো না, আমি মরে যাওয়ার পর সবসময় তোমাদের সাথে থাকবো। ওই দূর আকাশে তারা হয়, অসংখ্য তারার ভিড়ে আমাকে খুঁজে নিও। আচ্ছা আব্বু আম্মু, আমাকে একটু নীলার সাথে কথা বলতে দাও, তোমরা একটু বাইরে যাও। আচ্ছা বাবা। আম্মু আব্বু বাইরে চলে গেল। তারপর নীলাকে ডাকলাম। আমার কাছে আসতেই সে কান্না করে দিল। আমি ওর ওই 2 চোখের পানি একদম সহ্য করতে পারি না। নীলা কাঁদলে আমার বুকটা ফেটে যায়। তাই আমি ওকে বললাম, এই পাগলি, কাঁদছো কেন? আমাকে একটিবারের জন্য বলতে পারতে। কি করব বলো, তোমাকে যে অনেক ভালোবাসি, তাই তোমাকে কষ্ট দিতে চাইনি। সব সময় কি শুধু আমার জন্য করেই যাবে? আমাকে একটু সুযোগ দিবে না? তোমাকে অনেক ভালোবাসি, তাই তো তোমার জন্য সব করতে রাজি। শোনো, আমি মরে যাওয়ার পর আমার জন্য একদম কাঁদবে না। আমাকে একটা পুরনো স্মৃতি মনে করে ভুলে যাবে, আর একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নেবে। এমনভাবে বলো না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। জানি তুমি পাশে থাকলে আমার কিছুই হবে না। একটা রিকোয়েস্ট রাখবে, মরার আগে আমাকে একটিবার জড়িয়ে ধরবে। নীলা আর কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ওই দিনের পর কেটে গেল 5 বছর। আজকে আমার মেয়ে নীলাদ্রির 4র্থ জন্মবার্ষিকী। নীলা কেক আনতে গেছে, আর আমি আর আমার মেয়ে ঘরে বসে বসে খেলছি। মা রান্না করছে, বাবা বাইরে গেছে বাজার করতে। কি ভাবলেন আমি মরে আত্মা হয়ে গেছি? না ভাই, মরতে পারিনি। ওই নীলা পাগলিটা আমাকে মরতে দেয়নি। সেদিন সে কান্না করতে করতে বলেছিল, এই পাগল, তুমি আমার জন্য অনেক করেছো, এবার আমাকে একটু সুযোগ দাও। কি করবে তুমি? কিছু না, শুধু আমার একটা কিডনি তোমাকে দিয়ে দেব, এতে তুমি বেঁচে যাবে। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, আধা ঘন্টা পর অপারেশন হবে আমাদের। এসব কি বলছো নীলা? আমি এটা করতে দিব না, প্লিজ এমন করো না। চিন্তা করো না, আর মনে নাই সেই ওয়াদার কথা? কোন ওয়াদা? আমার হাতে হাত রেখে বলেছিলে, মরলে একসাথে মরবো, বাঁচলেও একসাথে বাঁচবো। প্লিজ বোঝার চেষ্টা করো, ওইসব আবেগের বশে বলেছিলাম। থাক, আর বলতে হবে না, এবার রেস্ট নাও। নীলা ওই দিন শোনেনি আমার কথা। একটা কিডনি দিয়ে বাঁচিয়েছে আমাকে। আমি ওর জন্য যা করেছি তার থেকে বেশি সে আমার জন্য করেছে। নিজের একটা কিডনি দিয়ে আমাকে বাঁচিয়েছে। 1 মাস পর দুজনে সুস্থ হয়ে বাসায় ফিরে আসি, আর দুজনের পরিবারের সম্মতিতে আমাদের বিয়েটা সম্পন্ন হয়েছে। এখন আমরা অনেক সুখী আছি। পুরনো কথাগুলো ভাবতে ভাবতে কখন যে 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সেটা আমার খেয়ালই নাই। আমার মেয়ে নীলাদ্রি এসে বলল, বাবাই বাবাই, তুমি কাঁদতো কেন? না মা, এমনি। চলো বাবাই, আম্মু আঁকতে। চল। আমি আর আমার মেয়ে ড্রয়িং রুমটায় গেলাম। গিয়ে দেখি নীলা রুমটা আগে থেকে সাজিয়ে রাখছে। আমাকে দেখে নীলা বলল, এই তোমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই? সারাদিন শুধু মেয়েকে নিয়ে খেলা করো, আমাকে একটু সাহায্য করতে পারো না? সরি মহারানী, মাফ করবেন, আর এরকম ভুল হবে না। গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম নীলাকে। নীলা তখন বলল, এই কি করছো কি? মেয়ে দাঁড়িয়ে আছে, আর আব্বু আম্মু চলে আসতে পারে, ছেড়ে দাও। না, ছাড়বো না। আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, এতে তাদের কি? ছাড়ো বলছি। না, আগে একটা ইয়ে দাও। অসভ্য দেখছো না, মেয়ে দাঁড়িয়ে আছে। ওকে, তুমি না দিলে আমি নিয়ে নিচ্ছি। এই বলে একটা ইয়ে নিয়ে নিলাম। হঠাৎ করে নীলাদ্রি চিৎকার দিয়ে উঠল, কি মতা কি মতা, বাবাই আম্মুকে ইয়ে দিতে। আমি আর নীলা ওর কথা শুনে লজ্জায় পড়ে গেলাম। আজকে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে এখন আমি পূর্ণতায় পূর্ণ। দোয়া করবেন আমাদের জন্য।